পরিবেশ দূষণ এই শব্দটা শুনলে আমাদের মাথায় কত কঠিন সব চিন্তা চলে আসে তাই না? কিন্তু ভাবুন তো, যদি এই পুরো বিষয়টাকে আমরা একটা সহজ গল্পের মতো করে বুঝতে পারতাম। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। চলুন এই গল্পটা শুরু করা যাক। যে কোনো বড় বিষয়কে বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হয়। তো আমাদের প্রথম প্রশ্নটাও খুব সহজ। দূষণ বলতে আসলে আমরা কি বুঝি? এই যে আমরা সবসময় বলি পলিউশন পলিউশন, এই জিনিসটা আসলে কি? আর মজার ব্যাপার কি জানেন, এই দূষণের পুরো ধারণাটা কিন্তু একদম সহজ, মাত্র একটা লাইনের উপর দাঁড়িয়ে আছে। আমরা যদি শুধু এই একটা লাইন ঠিকমতো বুঝে ফেলতে পারি, তাহলে দেখবেন বাকি সব কিছু এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। তাহলে সহজ কথায় দূষণ কি? দূষণ হলো আমাদের চারপাশের পরিবেশের একটা ক্ষতিকর পরিবর্তন। ধরুন একটা সুন্দর পরিষ্কার পুকুর আছে, এখন কেউ যদি সেখানে আবর্জনা ফেলে, তাহলে কি হবে? পুকুরের স্বাভাবিক অবস্থাটা নষ্ট হয়ে যাবে, তাই না? ঠিক এই ব্যাপারটাই হলো দূষণ। যখন কোনো ক্ষতিকর জিনিস আমাদের বাতাস, পানি বা মাটিতে এসে মেশে আর তাদের স্বাভাবিক অবস্থাকে বদলে দেয়, তখন সে ক্ষতিকর পরিবর্তনটাকেই আমরা বলি পরিবেশ দূষণ। আচ্ছা, দূষণের এই গল্পটা যদি আমাদের ভালো করে বুঝতে হয়, তাহলে গল্পের তিনটে প্রধান চরিত্রকে কিন্তু চিনতেই হবে। এই তিনটে খুব জরুরি শব্দ হল পলিউটেন্ট, বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল। চলুন এক এক করে এদের সাথে পরিচয় হয়ে নিই। চলুন এই শব্দগুলোর আসল মানেটা একটু খুঁজে দেখি। পলিউটেন্ট হলো আমাদের গল্পের ভিলেন, মানে যে জিনিসটা ক্ষতি করবেই, যেমন ধরুন গাড়ির কালো ধোঁয়া। আর কন্ট্যামিনেন্ট হলো এমন একটা জিনিস যা পরিবেশে আছে কিন্তু সেটা সবসময় ক্ষতিকর নাও হতে পারে, যেমন পানিতে অল্প একটু ধুলো। কিন্তু আসল যে লড়াইটা, সেটা হয় বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবলের মধ্যে। বায়োডিগ্রেডেবল হলো প্রকৃতির বন্ধু, যেমন ধরুন সবজির খোসা। জীবাণুরা এটাকে খুব সহজেই ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। আর নন বায়োডিগ্রেডেবল হলো প্রকৃতির একগুঁয়ের শত্রু, যেমন একটা প্লাস্টিকের বোতল। এটা শত শত বছর ধরে একই রকম থেকে যায়, কিছুতেই ভাঙে না বা মেশে না। তাহলে মনে রাখার সহজ উপায় কি? একজন সহজেই মিশে যায় আর অন্যজন জেদ করে বসে থাকে। এবার আমরা এমন দুটো শব্দের কথা বলবো যেগুলো শুনতে প্রায় একই রকম আর সেজন্যই আমাদের প্রায় গুলিয়ে যায়। একটা হলো বায়ো অ্যাকিউমুলেশন। ভাবুন একটা মাছ তার সারা জীবনে একটু একটু করে বিষাক্ত কিছু খাচ্ছে আর সেই বিষটা তার শরীরেই জমা হচ্ছে। এটাই হলো বায়ো অ্যাকিউমুলেশন, মানে একটা জীবের শরীরে কোনো কিছুর জমে ওঠা। আর দ্বিতীয়টা হলো বায়োম্যাগনিফিকেশন। এখানে ব্যাপারটা আরও গুরুতর। বিষটা আর এক জায়গায় থেমে থাকে না, এটা খাদ্য শৃঙ্খল বেয়ে এক ধাপ থেকে আরেক ধাপে লাফিয়ে ওঠে আর প্রত্যেক ধাপে আরও বেশি শক্তিশালী বা ঘন হয়ে যায়। এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায়টা হলো বায়ো অ্যাকিউমুলেশন মানে হলো জমা হওয়া, আর বায়োম্যাগনিফিকেশন মানে হলো ধাপে ধাপে বেড়ে যাওয়া। বেশ, তাহলে আমরা গল্পের চরিত্রগুলোকে চিনে ফেললাম। এখন চলুন দেখি এই দূষণের খেলাটা আসলে কোন কোন জায়গায় হয়। দেখুন, দূষণ কিন্তু অনেক রকমের হতে পারে, তবে এর মধ্যে প্রধান হল তিনটা: বায়ু দূষণ, পানি দূষণ আর মাটি দূষণ। মানে আমরা যা দিয়ে শ্বাস নিই, যা পান করি আর যার উপর বসবাস করি, সেই তিনটাই। অবশ্য এর বাইরেও শব্দ দূষণ, তাপ দূষণ বা আলোক দূষণও আছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, পরীক্ষার প্রশ্ন হোক বা পরিবেশের ওপর প্রভাব হোক, সবকিছুতেই কিন্তু ওই প্রথম তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমাদের মনোযোগও থাকবে মূলত তাদের ওপরই। তাহলে প্রথমে আসা যাক বায়ু দূষণে। আমাদের বাতাসকে কারা সবচেয়ে বেশি নোংরা করছে? তালিকার প্রথমেই আছে গাড়ি আর কারখানার ধোঁয়া। তারপর আছে বিদ্যুৎ তৈরির জন্য কয়লা বা তেল পোড়ানো, ইটের ভাটা, এমনকি আমরা যে আবর্জনা পোড়াই সেটাও। একটা জিনিস খেয়াল করেছেন, প্রায় প্রত্যেকটা কারণের সাথেই কিন্তু পোড়ানো শব্দটা জড়িয়ে আছে। তার মানে আগুন আর ধোঁয়াই হল বায়ু দূষণের মূল হোতা। এবার চলুন একটু পানিতে ডুব দেয়া যাক। আমাদের নদী, নালা, পুকুর কিভাবে দূষিত হচ্ছে? এর পেছনে অনেক কারণ আছে, যেমন বাড়ির নোংরা পানি, কারখানার বিষাক্ত কেমিক্যাল, চাষের জমি থেকে ধুয়ে আসা সার আর কীটনাশক, আর হ্যাঁ, পানিতে ভেসে বেড়ানো অসংখ্য প্লাস্টিক। এই তালিকার মধ্যে একটা শব্দে একটু মনোযোগ দিন: সার। সার তো গাছের জন্য ভালো, তাই না? কিন্তু এই ভালো জিনিসটাই যে কত বড় সর্বনাশ করতে পারে, সেটাই হতে যাচ্ছে আমাদের পরের গল্প। আমরা এখন দূষণের দুটো অসাধারণ গোয়েন্দা গল্পের গভীরে ঢুকব। এই গল্প দুটো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে দূষণ কিভাবে একদম নীরবে জীবজগতের ভেতরে ঢুকে সবকিছুকে তছনছ করে দিতে পারে। প্রশ্নটা শুনে একটু অদ্ভুত লাগছে, তাই না? গাছের খাবার মানে পুষ্টি, সেটা তো একটা ভালো জিনিস। তাহলে সেই ভালো জিনিসটা কিভাবে একটা আস্ত লেককে মেরে ফেলতে পারে? এই ধাঁধার উত্তরটা পেলেই কিন্তু আমরা পরিবেশের একটা মারাত্মক প্রক্রিয়াকে চিনে ফেলব। এই প্রক্রিয়াটার নাম হলো ইউট্রোফিকেশন, আর এটা আসলে একটা লেকের দুঃখের গল্প।
গল্পটা শুরু হয় যখন জমি থেকে ধুয়ে আসা অতিরিক্ত সার পানিতে মেশে। এই বিনা পয়সার খাবার পেয়ে পানিতে থাকা শ্যাওলাদের তো মহাপার্টি শুরু হয়ে যায়। তারা এত দ্রুত বাড়তে থাকে যে পুরো পানির ওপর একটা ঘন সবুজ চাদর বিছিয়ে দেয়। এই চাদরের জন্য সূর্যের আলো আর পানির নিচে যেতে পারে না, ফলে সেখানকার গাছগুলো মরে যায়। এরপর ঘটে আসল ট্র্যাজেডিটা। এই মরা গাছ আর শ্যাওলাগুলোকে পচানোর জন্য জীবাণুরা চলে আসে, আর তারা শ্বাস নেওয়ার জন্য পানির প্রায় সমস্ত অক্সিজেন ব্যবহার করে ফেলে। ভাবুন তো, অক্সিজেন ছাড়া মাছ আর অন্য জলজ প্রাণীরা বাঁচবে কী করে? ফলে তারাও মারা যায়। তাহলে সংক্ষেপে পুরো গল্পটা কি দাঁড়ালো? অতিরিক্ত খাবার, শ্যাওলার বাড়াবাড়ি, অক্সিজেনের অভাব, আর শেষে মাছের মৃত্যু। আচ্ছা, একটা লেকের করুণ গল্প তো আমরা শুনলাম। এবার চলুন আরেকটা খতরনাক গল্প শুনি, আর সেটা হলো বায়োম্যাগনিফিকেশনের গল্প। এখানে আমরা দেখব সামান্য পরিমাণ বিষ কীভাবে একটা খাদ্য শৃঙ্খলের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে শেষে একটা ভয়ঙ্কর দানবে চেহারা নেয়। এই গল্পের শুরুটা কিন্তু খুব ছোট আর শান্ত। পানিতে ভেসে বেড়ানো একদম ক্ষুদ্র ক্ষুদ্র যে প্ল্যাঙ্কটন থাকে, তারা নিজেদের অজান্তেই খুব সামান্য পরিমাণ বিষ, যেমন ধরুন ডিডিটি, খেয়ে ফেলে। আর যেহেতু এই বিষটা নন বায়োডিগ্রেডেবল, মানে সহজে ভাঙে না, তাই এটা তাদের শরীরেই জমতে শুরু করে। এবার গল্পের পরের দৃশ্যে আসে ছোট মাছ। তারা তো আর একটা দুটো প্ল্যাঙ্কটন খায় না, তারা খায় হাজার হাজার। ফলে ওই হাজার হাজার প্ল্যাঙ্কটনের শরীরে জমে থাকা সব বিষ এসে একটা মাত্র মাছের শরীরে জমা হয়। তার মানে কি হলো? বিষের পরিমাণটা হঠাৎ করেই অনেকটা বেড়ে গেল, তাই না? আর এবার গল্পের শেষ অঙ্ক। একটা বড় পাখি এসে এরকম 10টা বিষাক্ত মাছ খেল। তাহলে কি হবে একবার ভাবুন তো? ওই 10টা মাছের শরীরে জমে থাকা সমস্ত বিষ এসে জমা হবে ওই একটা পাখির শরীরে। এই পর্যায়ে বিষের ঘনত্ব এত বেড়ে যায় যে তা পাখিটার মারাত্মক ক্ষতি করে, এমনকি তাকে মেরেও ফেলতে পারে। এভাবেই খুব সামান্য পরিমাণ বিষ খাদ্য শৃঙ্খলের একেবারে মাথায় পৌঁছে একটা ভয়ঙ্কর ঘাতক হয়ে ওঠে। আমরা এতক্ষণ একটা লেক আর একটা পাখির গল্প নিয়ে কথা বললাম, যা ছিল বেশ স্থানীয়। এবার চলুন আমাদের ক্যামেরাটা একটু জুম আউট করে পুরো পৃথিবীর দিকে তাকাই আর দেখি এই দূষণ কিভাবে আমাদের সবার জন্য একটা বৈশ্বিক সমস্যা তৈরি করছে। এখানে আমরা 3টা বড় বৈশ্বিক বিপদ দেখতে পাচ্ছি। প্রথমটা হলো গ্রিনহাউস এফেক্ট। এটা কি? কার্বন ডাইঅক্সাইডের মতো কিছু গ্যাস পৃথিবীর চারপাশে একটা চাদরের মতো তৈরি করে তাপ আটকে দিচ্ছে, যার ফলে পুরো পৃথিবীটাই গরম হয়ে যাচ্ছে। দ্বিতীয়টা হলো ওজোন স্তরের ক্ষয়। এই ওজোন স্তরটা আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায়, কিন্তু সিএফসির মতো কিছু গ্যাস সেই সুরক্ষা কবচটাকেই ফুটো করে দিচ্ছে। আর সবশেষে আছে অ্যাসিড বৃষ্টি। কলকারখানার ধোঁয়া বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড তৈরি করছে, আর সেই অ্যাসিড বৃষ্টি আমাদের বন, মাটি আর জলাশয়ের ওপর ঝরে পড়ে সবকিছু নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, এত সব খারাপ খবর শুনে হয়তো মনে হতে পারে যে আমাদের আর কিছুই করার নেই, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। এই গল্পের শেষটা কিন্তু এখনও আমাদেরই হাতে, কারণ দূষণকে আটকানোর জন্য আমাদের কাছে অনেক ভালো ভালো উপায় আছে। দেখুন, দূষণ নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় হলো সমস্যাটা শুরু হওয়ার আগেই তাকে থামিয়ে দেয়া, মানে একদম উৎস থেকেই দূষণ কমানো। যেমন দূষণ ছড়ায় এমন জ্বালানির বদলে পরিষ্কার জ্বালানি ব্যবহার করা, আর যে দূষণ হয়ে গেছে তা পরিষ্কার করা, যেমন বর্জ্য শোধনাগার ব্যবহার করা। এর পাশাপাশি আমাদের সবার জন্য আছে একটা জাদুকরী নীতি, যাকে আমরা বলি 3R, মানে রিডিউস বা ব্যবহার কমানো, রিইউজ বা বারবার ব্যবহার করা, আর রিসাইকেল বা পুরনো জিনিস থেকে নতুন জিনিস তৈরি করা। আর সাথে তো গাছ লাগানো, পরিবেশ আইন কঠোরভাবে মেনে চলা, আর সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহার করার মতো উপায়গুলো আছেই। পুরো আলোচনা শেষ করার আগে চলুন সেই দুটো শব্দকে শেষবারের মতো মনে করে নিই, যেগুলো নিয়ে আমাদের সবচেয়ে বেশি খটকা লাগে: বায়ো অ্যাকুমুলেশন আর বায়োম্যাগনিফিকেশন। এদের পার্থক্যটা মাথায় গেঁথে ফেলার জন্য শুধু এই একটা লাইন মনে রাখুন: বিষ দেহে জমা হয় আর খাদ্য শৃঙ্খলে বাড়ে। একজনের কাজ হলো জমা করা, আর আরেকজনের কাজ হলো বাড়ানো। ব্যাস। তাহলে আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন আপনাদের ভাবার জন্য রেখে যাই। আমরা সবাই এখন জানি যে দূষণ কমানোর সবচেয়ে ভালো উপায় হলো একদম শুরুতেই, মানে উৎস থেকে এটাকে থামানো। তাহলে আপনার মতে আমাদের নিজেদের এলাকায় বা সমাজে এই কাজটা শুরু করার জন্য প্রথম সবচেয়ে ছোট কোন পদক্ষেপটা নেওয়া যেতে পারে? একটু ভাবলেই দেখবেন এর উত্তরটা আমাদের সবার আশপাশেই কোথাও লুকিয়ে আছে।